আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে শুভেচ্ছার স্বাগতম। সরি ফর 18 মিনিট লেটস, 18 মিনিট পরে যোগদান করেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, একটু দেরি হয়ে গিয়েছে, বাইরে ছিলাম, মাত্র আসছি। এসেই মোটামুটি চেষ্টা করেছি ধরার জন্য। আমরা যারা লাইভে আসছি একটু লিঙ্কটা কপি করে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেই, যাতে পুরাতন যারা আছে তারা সহজে আমাকে রিচ করতে পারে। আমরা আজকে পড়ায় চলে যাব। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আজকে ফৌজদারি কার্যবিধি আইন পড়াবো। ফৌজদারি কার্যবিধি আইন আমাদের একটা কাঙ্ক্ষিত আইন। এই আইনটা 2025 সালে ব্যাপক হারে সংশোধন হয়েছে। এটা আমরা অনেকে জানি, আসলে কিছুই না, হালকা অল্প একটু সংশোধন হয়েছে। আজকে রাত্রে আমি শীট দিয়ে দিব আপনাদেরকে। ক্লাস শেষ করে একটু কারেকশন আছে, 1-1.5 মিনিট একটু চেক ব্যাক আছে, একটু চেক ব্যাক করে আমি আজকে দিয়ে দিব আপনাদেরকে ফৌজদারি কার্যবিধি আইনের শীট। আপনারা কালকে প্রিন্ট করে নিতে পারবেন, একবারে আপডেট। আমি কি শুরু করব? সবাই কি আসছেন? আমরা তাহলে শুরু করে দেই। সবাই যদি প্রস্তুত থাকেন আমি শুরু করে দেই। আমরা পড়ব ফৌজদারি কার্যবিধি আইন। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালে তৈরি হয়েছে, এটা আমরা জানি। আর দেওয়ানি কার্যবিধি তৈরি হয়েছে 1908 সালে, সেটাও আমরা জানি। তাহলে আমি এখন কথা বলবো, আমার সাথে সাথে আপনারা কমেন্টস করবেন, যেহেতু আজকে আমাদের ক্লাস শুরু। প্রথম কথা হলো, ফৌজদারি কার্যবিধি আইনটাকে 9 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে সবাই একটু উত্তর দেন, ফৌজদারি কার্যবিধি আইনকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে বলেন। কল্পনা মনি, আমাদের সাদাত হোসেন বা সোহেল সবাই চলে আসছে। এর ভিতরে আরেকটু কথা বলি, যারা আমাকে সম্মানী পরিশোধ করেছেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েছেন, হোয়াটসঅ্যাপে দিলে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আমার ফেসবুকের মেসেঞ্জারে যে ইনবক্স আছে, ফেসবুকের মেসেঞ্জারে ইনবক্সে দিতে হবে। আপনার ফেসবুক আইডি থেকে আমার আইডিতে ইনবক্সে দিতে হবে। এটা হলো 1 নম্বর ক্লিয়ার কাট কথা। আপনারা কি করেন, সম্মানী পরিশোধ করে এটার স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে দেন অথবা গ্রুপে দেন, না দরকার নাই, আপনার ফেসবুকের মেসেঞ্জার থেকে আমার মেসেঞ্জারে দিয়ে দিবেন। এই তাহলে আবার একটু আসি। আমি বলেছিলাম ফৌজদারি কার্যবিধি আইনটাকে 9 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কয় ভাগে? ফৌজদারি কার্যবিধি আইনকে 9 ভাগে বিভক্ত করা হয়েছে। আর ফৌজদারি কার্যবিধি আইনে অধ্যায় আছে 46টা, মনে থাকবে? তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ভাগ হলো 9টা, অধ্যায় আছে 46টা। তাহলে 2 নম্বর প্রশ্ন, ফৌজদারি কার্যবিধি আইনে কয়টি অধ্যায় আছে? ফৌজদারি কার্যবিধি আইনে 46টি অধ্যায় আছে। আগামীকালকে কি বার? আগামীকালকে কি বুধবার না বৃহস্পতিবার? আজকে যদি 4 নম্বর ক্লাস হয়, শনি রবি সোম মঙ্গল। আগামীকালকে আপনাদের 20 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা হবে। আগামীকালকে পড়ানো হবে না, একদিন কালকে বন্ধ থাকবে। 20 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা হবে। এই এমসিকিউ পরীক্ষার মধ্যে এগুলো থাকবে। তাহলে আগামীকালকে একটা এমসিকিউ পরীক্ষা হচ্ছে 20 মার্কের। ওইখানে এটা থাকতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইন কত ভাগে বিভক্ত, অথবা ওইখানে থাকতে পারে ফৌজদারি কার্যবিধি আইন কত সালে তৈরি হয়েছে, ওইখানে থাকতে পারে ফৌজদারি কার্যবিধি আইনের কয়টা অধ্যায় আছে। তাহলে অধ্যায় আছে হলো 46টা, ভাগ আছে 9টা। ওকে, এটা গেল আমাদের 1 আর 2। এখন আমরা 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরে হইল, একটু আমার সাথে সাথে একটু বলেন, একটু আল্লাহ বাস্তে অনুরোধ। আমি যত নতুন পড়ানো শুরু করছি, আপনারা অনেকে আমার কথার হিসাবটা বুঝবেন কম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে আপনি 24 ঘন্টা কোথায় ব্যয় করেছেন, আমি আপনাকে কিচ্ছু জিজ্ঞাসা করবো না। যেহেতু কষ্ট করে এখন আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, আপনি আমার সাথে এখন চিল্লায় কথা বলবেন। এতে আপনার কেউ পাগল ছাগল হইতে শুরু করে যে যত কথা বলুক, এতে আপনার কিচ্ছু যায় আসে না। আপনি 1 বছর পড়বেন, আপনার অনেকে অনেক কথা বলবে। আপনি 1 বছর পরে সফলতা নিয়ে আপনি সাব ইন্সপেক্টর হয়ে এএসআই হয়ে আপনার কর্মস্থলে আপনি চলে যাবেন, ওরা আপনার সাথে যাবে না। আপনার ব্যারাকের 2 দিকে তাকিয়ে দেখেন, আপনার অফিসের আশেপাশে কল্পনা করে দেখেন, সবার সাথে আপনার সাথে খুব ভালো সম্পর্ক। আজকে আপনার পোস্টিং হয়ে যাক, দেখবেন কেউ আপনার সাথে যাবে না, আপনাকে একাই যেতে হবে, আপনার ভাগ আপনাকে নিতে হবে। অতএব বন্ধু বলতে কোনো কিছু নাই, পৃথিবীতে কাছের মানুষ বলতে কিছু নাই, বেস্টমেট বলতে কিছু নাই। নিজেরটা নিজে, ইজিজ উজুজ।
এই জন্য এখন আপনি যা বলবো আপনি জোরে জোরে কথা বলবেন, কে কি বলে এত আপনার কিছু যায় আসে না। তাহলে আবার শুরু করি। আমি বলবো, আপনি আমার সাথে জোরে জোরে বলবেন। ফৌজদারি কার্যবিধি আইনে ভাগ হলো কয়টা? 9টা। জোরে বলবেন, এতে কে কি বলে না বললো কিছু যায় আসে না। আমার একজন প্রাণপ্রিয় এবং একবারে খুবই অন্তঃস্থল থেকে যাকে আমি খুব ভালোবাসি, এরকম একজন ছাত্রীর নাম হলো তানভীর আক্তার মুফতি। উনি আমার ক্লাসে এসেছেন, আমি খুব ধন্য হয়েছি। ওনার বাচ্চা কাচ্চা হয়েছিল, এই জন্য সম্ভবত একটু দূরে ছিল। ওনাকে দেখতে পেরে খুব ভালো লেগেছে। আশা করি উনি ওনার হাজবেন্ড সহ, ওনার বাচ্চাকে সহ, ওনার পরিবার সহ সবাইকে নিয়ে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া রইল। আপনি আসছেন, খুব খুশি হয়েছি। আচ্ছা, তাহলে আবার একটু আসি। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ভাগ হলো কয়টা? 9টা। সাউন্ড করে বলেন, এতে আপনার কে কি বলে না বলো কিছু যায় আসে না। অধ্যায় কয়টা? 46টা। ওকে, এখন আমার সাথে সাথে একটু বলেন 4-5 বলেন, আমার সাথে সাথে বলেন 7 থেকে 5, 6 থেকে 27, 28 থেকে 41, 42 থেকে 45। এতটুকু কিন্তু আমার সাথে একটু বলেন। 4-5, 6-27। ও আরেকটা কথা, আপনি যখন পড়বেন আপনি আগে কল্পনা করবেন যে আমি কি পড়তেছি, 4 কিভাবে দেখতে কেমন, 5 দেখতে কেমন, এইটা একটা বিষয়। 4 থেকে 5, এরপরে নিচে কল্পনা করেন 6 _ 2-7 27, তার নিচে কল্পনা করেন 28 2-8 28 _ 41, তার নিচে কল্পনা করেন 42 _ 45, তার নিচে কল্পনা করেন 46 _ 67, তার নিচে কল্পনা করেন 68 _ 93 ক, কুড়িগ্রামের ক। এইভাবে একটু কল্পনা করেন। তাহলে আমি আবার একটু বলি, 4-5, 6-27, 28 41, 42 45, 46 67, 68 93 কুড়িগ্রামের ক। তাহলে প্রথম অধ্যায় বলা আছে 4 থেকে 5 ধারা, দ্বিতীয় অধ্যায় হইল 6 থেকে 27, তৃতীয় অধ্যায় হইল 28 থেকে 41, চতুর্থ অধ্যায় 42 থেকে 45, পঞ্চম অধ্যায় 46 থেকে 67, ষষ্ঠ অধ্যায় 68 থেকে 93 ক। এতটুকু পারবেন? সপ্তম অধ্যায় 94 থেকে 105। এই এতটুকু আর দিব না, আজকে এতটুকুই থাকুক এই অধ্যায়ের পড়া। তাহলে 4 থেকে 5, 6 থেকে 7, আবার বলি 4 থেকে 5, 6 থেকে 27, 28 থেকে 41, 42 না, রহমতুল্লাহ 41 হবে। ছোট ভাই রহমতুল্লাহ আমার খুব পছন্দের একটা ব্যক্তি, ওরা আমার খুব ভাল লাগে। রহমতুল্লাহর সাথে আমি একটা অন্যায় করেছিলাম, কোথাও মনে হয় খেলতে গিয়ে না কোথায়, মানে দেখা হয়েছিল না কোথায়, না কি মনে হয় ট্রেনিং সেন্টারে না কোথায় একটা, তার সাথে আমার গায়ের সাথে একটা ধাক্কা লেগেছিল। এটা নিয়ে আমি খুব গিল্টি বোধ করি আজও। রহমতুল্লাহ, তোমার সাথে মনে হয় টাঙ্গাইল ট্রেনিং সেন্টারে খেলতে গিয়ে মনে একটা ধাক্কা লেগেছিল বা কিছু একটা হয়েছিল কোথাও। আচ্ছা, আবার আসি। 4 থেকে 5, 6 থেকে 27, 28 থেকে 41, 42 থেকে 45, 46 থেকে 67, 68 থেকে 93 কুড়িগ্রামের ক, 94 থেকে 105। এখন প্রশ্ন হলো, স্যার এগুলো কেন পড়াইতেছেন? এটা যে কি গুরুত্ব, এটা যে কেমন দরকারি, যখন আমি পড়াবো প্রশ্ন তখন বুঝতে পারবেন। তাহলে আবার একটু আসি। প্রথম অধ্যায় 4 থেকে 5, আমি কালকে এমসিকিউ পরীক্ষা প্রশ্ন করলে এগুলো ধরবো যে ফৌজদারি কার্যবিধানের 42 থেকে 45 কোন অধ্যায়ের মধ্যে পড়েছে, আপনাকে লিখতে হবে। তাহলে প্রথম অধ্যায় হইল 4 থেকে 5। একটু আমার সাথে সাথে বলেন, আমি যদি একা একা বক বক করতে পারি আপনিও পারবেন। আপনার পাগল ছাগল কে কি বলো না বলো আমার কিচ্ছু যায় আসে না। ও ভালো কথা, আপনি এখন পড়া শুরু করেছেন, আপনাকে নিয়ে যদি কেউ ক্রিটিসাইজ করে, আপনাকে যদি কেউ অপমান করে, আপনাকে যদি কেউ অপদস্থ করে, আপনাকে যদি কেউ গালিগালাজ করে, আপনাকে যদি কেউ বকাবাদ্য করে, আপনাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করে,
আপনি সাথে সাথে তাকে সেলুট দিবেন, পারলে তার পায়ে ধরে সালাম করবেন। এতে সে আপনার উপকার করেছে। আপনাকে নিয়ে সমালোচনা করার অর্থ হলো এই প্রথম আপনি পড়ালেখায় ডুবছেন, পড়ালেখা শুরু করেছেন, এই কারণে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা সমালোচনা শুরু হয়েছে। এত বছর আপনি পড়েন নাই, আপনাকে নিয়ে কোনো সমালোচনা করে নাই, তার মানে আপনি একটা অথর্ব ছিলেন। যেহেতু আপনাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে, তার মানে এখন আপনাকে নিয়ে কিছু হচ্ছে, আপনি কিছু করতেছেন, বোঝা যাচ্ছে যে আপনি কিছু করতেছেন। অতএব কে কি বললে তাতে আপনার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। তাহলে আবার আসি প্রথম অধ্যায় 4 থেকে 5, একটু সবাই কমেন্টে লিখে দেন আমি কি কি বলেছি। দ্বিতীয় অধ্যায় 6 থেকে 27, তৃতীয় অধ্যায় 28 থেকে 41, চতুর্থ অধ্যায় 42 থেকে 45, পঞ্চম অধ্যায় 46 থেকে 67, ষষ্ঠ অধ্যায় 68 থেকে 93 কুড়িগ্রামের ক, সপ্তম অধ্যায় 94 থেকে 105। শেষ। এই এতটুকু পর্যন্ত সবাই পারে কিনা একটু বলেন, তাহলে আমি সামনে যাব। তাহলে এটা কিভাবে পড়বেন? 4, 5, 6, 27, 28, 41, 42, 45, 46, 67, 68, 93 ক, 94, 105। আপনি যদি এইভাবে পড়েন তাহলে আপনি মোটামুটি মানের স্টুডেন্ট। আপনি 100 নাম্বার মধ্যে আপনি 0.2 পাইছেন মাত্র। আপনাকে 33 পর্যন্ত পাইতে হবে, তাহলে আপনি এ গ্রেডের স্টুডেন্ট হবেন। তাহলে আমি আবার একটু আসি। 4, 5, 6, 27, কল্পনা করেন 4, 5, 6, 27, 28, 41, 42, 45, 46, 67, 68 থেকে 93 কুড়িগ্রামের ক, 94 থেকে 105। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, স্যার এগুলো কেন পড়াইতেছেন? যেমন কোন ব্যক্তিকে আদালতে হাজির করার যত প্রক্রিয়া আছে সব হলো 68 থেকে 93 কয়ের ভিতরে। এখানে আপনি সমন পাইবেন, এখানে আপনি গ্রেপ্তারি পরোয়ানা পাইবেন, এখানে আপনি হুলিয়া পাইবেন, এখানে আপনি ক্রোক পাইবেন, এখানে সমানের অতিরিক্ত পরোয়ানা পাইবেন, এখানে বাংলাদেশের বাইরে সমান করার প্রক্রিয়া পাইবেন, এখানে হাজির হওয়ার জন্য মুসলেখা পাইবেন, বহুত কিছু আছে। যত ধরনের গ্রেপ্তার আছে সকল ধরনের গ্রেপ্তার, পরোয়ানা সহ পরোয়ানা ছাড়া সব গ্রেপ্তার বলা আছে আপনার 46 থেকে 67 মধ্যে। জনসাধারণকে সাহায্য নিয়ে বলা আছে 42 থেকে 45 ভিতরে। এই জন্য বলেছি এটা খুব দরকার। তাহলে আমি আরেকবার শেষ, তারপর আর বলবো না, সামনে যাব। এবার আমার সাথে সাথে বলেন, আমি যে বলবো আমার সাথে সাথে বলেন। 4, 5, হ্যাঁ বলেন, আমার সাথে সাথে বলেন। 4, 5, 6, 27, 28, 41, 42, 45, 46, কত 67, 68 থেকে 93 ক, 94 থেকে 105। অ্যাবসলিউটলি রাইট, খুব ভালো হয়েছে না? মোটামুটি আমরা পারি। আর যারা এই ক্লাসটা পরবর্তীতে দেখবেন, অনলাইন ছাড়া যখন অফলাইন দেখবেন বা আমি যখন থাকবো না দেখবেন, তখন নিজে নিজে কথা বলবেন। চেষ্টা করবেন রুমটা বন্ধ করে দিয়ে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ড দিয়ে শুনতে। ব্যারাকে থাকবেন যারা, তারা খাতা গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে ভিতরে ঢুকে হেডফোন লাগিয়ে ক্লাস করবেন। আপনি আর আমি আর কেউ নাই, একবারে ডুব দিয়ে থাকবেন। মনে করেন যে বান্ধবীর সাথে কথা বলতেছেন, একবার গার্লফ্রেন্ডের সাথে লুকে যেরকম ক্লাস করে ঠিক এইভাবে। আর যারা বাসা আছেন, এক রুম যারা আছেন লক করে দেন, বাচ্চা কাছে দেওয়ার দরকার নাই। নারীরা যারা আছে তারা এই সমস্যাগুলো করে, রান্না করার ক্লাস দেখে, এরকম বহুত দেখছি আমি। রান্না করতেছে আর ক্লাস দেখতেছে, এরকম যেন না হয়। আরেকবার, এটাই শেষ। 4, 5, আমার সাথে সাথে বলেন। 4, 5, 6, 27, 28, 41, 42 থেকে 45, 46 থেকে 67, 68 থেকে 93 কুড়িগ্রামের ক। মূলত এখানে 93 গরু পর্যন্ত আছে। ওই যে নিক্সন চৌধুরী চলে আসছে। 94 থেকে 105 পারি। ওই যে পরে দেখে নিব, মুখস্থ করে নিব, একটু লেখি, এই কাজ করার দরকার নাই। ভালো কথা, আমার এখানে যারা পড়বেন কোনো লেখালেখি করা যাবে না, কারণ আমার এই পড়ানোর একটা স্লোগান আছে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিয়েছিলাম যে এখানে নগদে পড়ানো হয়, বাড়ির কাজ পড়ানো হয় না। এখানে আমি লিখছিলাম, দেখুন হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশন দেওয়া আছে। আর আমার এখানে পড়ানোর একটা স্লোগান আছে যে পরীক্ষা হলে খাতা যায় না, মাথা যায়। আপনি যখন পরীক্ষা হলে যাবেন, তখন পরীক্ষা হলে আপনার সাথে খাতা যাবে না যে খাতায় লিখবেন।
আপনার মাথা যাবে, অথবা মাথায় নেন, খাতায় নেওয়ার দরকার নাই। আমার এখানে সবকিছু ব্যতিক্রম। 700 টাকা বাংলাদেশে কোন স্যাররা টিউশনতে অনলাইনে পড়ায় না, আমি পড়াই। সব স্যাররা বাড়ি কাজ দেয়, খাতায় লেখা দেয়, আমি দেই না, আমি মুখস্থ করাই। অতএব আমার এখানে যা পড়াবো একবার ব্যতিক্রম। তাহলে আবার একটু আসি। 4, 5, 6 থেকে 27। আমার সাথে সাথে বলেন, কোনো বিরক্ত হওয়ার কিছু নেই, আমার একই কথা বারবার বলবো, আমার সাথে সাথে বলেন। 4 থেকে 5, 6 থেকে 27, 28 থেকে 41, 42 থেকে 45, 46 থেকে 67, 68 থেকে 93 ক, 94 থেকে 105। এটা কি ক্লিয়ার? এতটুকু আমরা পারি। তাহলে ধারা থাকবে মাথায়, খাতায় না, এটা হলো আমাদের স্লোগান। ধারা থাকবে মাথায়, খাতায় না। আবার আসি, এই শেষ, আর বলবো না, বিরক্ত হেন না প্লিজ। আরেকবার একটু বলি। 7 থেকে 5, 6 থেকে 27, 28 থেকে 41, 42 থেকে 45, 46 থেকে 67, 68 থেকে 93 ক, 94 থেকে 105। ক্লিয়ার? এই যে মোহাম্মদ মামুনুর রশিদ, ফেসবুকে প্রোফাইল ছবি নাই, বোঝা যাচ্ছে না। সাদ্দাম হোসেনের ছবি নাই, বোঝা যাচ্ছে না। ছবি দিলে কি সমস্যা? তাহলে এতটুকু আমরা পারি? আমরা কি এতটুকু পারি? তাহলে একটু দেখি, এইভাবে কে বলতে পারবেন একবারে 10 সেকেন্ডের ভিতরে? 4, 5, 6, 27, 28, 41, 42, 45, 46, 68, 68, 93 ক, 94, 105। এইভাবে কে কে পারবেন? যারা পারবেন তারা বলুন যে স্যার আমি পারবো। 4, 5, 6, 27, 28, 41, 42, 45, 46, 68, 68, 93 ক, 94, 105। যারা এইভাবে বলতে পারবেন তারা আমাকে বলেন যে স্যার আমি পারবো। যে 4, 5, 6, 27, 28, 41, 42, 45, 46, 68, 68, 94 ক, 93, 105। সহজ কথা হইলো, যে লোকটার কাছে পড়তেছি সেই লোকটা যদি পারে তাহলে আমিও পারবো। কারণ ওই লোকটার চেয়ে আমার বয়স কম, বেশি না। বেশি ইন্সপিরেশন হইলো আপনার যে শিক্ষক আপনাকে পড়াচ্ছে সে কোনো ডাক, আমার কথা মনে আসছে। যদি অনলাইন থেকে এরকম নেটের সমস্যা আপনারা বের হয়ে যাবেন না, আপনারা একটু অপেক্ষা করবেন। আপনারা তো বের হয়ে যান, ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন, অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। কিন্তু লাইন কাটবেন না, লাইন থেকে বের হবেন। অলরেডি 30 জন চলে গেছে। আমাদের যদি এত অধৈর্য হয়, এত সমস্যা হয়, তাহলে তো হবে না। যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পড়াই, আমাদের সমস্যা হইতেই পারে, ফোন আসতেই পারে। টেকনিক্যাল ইস্যু যেহেতু, একটু অপেক্ষা করবেন, লাইন কাটবেন না, লাইন থেকে বের হবেন না। ওকে, তাহলে আবার একটু আসি। তাহলে এই স্পিডে তো মনে হয়, আমার মনে হয় সবাই পারবেন, যেটা আমি বলেছিলাম যে 4, 5, 6, 27, 28, 41, 42, 45, 46, 67, 68, 93 ক, 94, 105। এতটুকু আমরা পারবো? না না না, আমার এখানে নেটের সমস্যা। আপনাদের নেট ঠিক আছে, আপনারা কখনো লাইন থেকে বেরোবেন না, অপেক্ষা করবেন। মাহমুদুল নবী, মাঝখানে কিছু বলি নাই। তাহলে এবার পড়ায় চলে আসি। তাহলে আমি কি পড়া শুরু করব? এখনো কিন্তু ক্লাসে ঢুকিনি। আমার মনে হয় প্রথম অধ্যায় 4, 5, দ্বিতীয় অধ্যায় 6, 27, তৃতীয় অধ্যায় 28, 41, চতুর্থ অধ্যায় 42, 45, পঞ্চম অধ্যায় 46 থেকে 67, ষষ্ঠ অধ্যায় 68 থেকে 93 ক, সপ্তম অধ্যায় 94 থেকে 105। আপনাদের কাছে কি মনে হয় এত সহজে আপনি এতটুকু পেরে গেছেন? আপনি কিন্তু এতদিন এইভাবে পড়েন নাই। এখন কিন্তু একটু হলেও ভাল লাগে, একটু হলেও মনে হয় আপনার কাছে একটু আলাদা কিছু লাগতেছে। মনে হয় না যে আপনি পারবেন, আপনাকে দিয়ে সম্ভব। আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেছে। আপনার কনফিডেন্ট লেভেল অনেক বেড়ে গেছে, এটাকে আপনি বুঝতেছেন? আবার আসি,
4, 5, 6, 27, 28, 41, 42, 45, 46, 67, 68, 93 ক 94, 105। সিম্পল। তাহলে এখানে ছিলানোর কি আছে রে ভাই? এখানে মুখস্থ করার কি আছে? আমি কিচ্ছু জানি না। ওকে, আমরা এখন পড়া আজকে শুরু করব। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে যদি পড়ি, ফৌজদারি কার্যবিধি আইনের কিছু সংজ্ঞা আছে। সংজ্ঞা হইল 4-1 20 গ্রামের ক থেকে শুরু করে অনেকগুলো সংজ্ঞা আছে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের যত সংজ্ঞা সব বলা আছে 4-1। প্রথমে 4, এভাবে 4 লিখবেন, ব্র্যাকেটের ভিতরে 1, তারপরে ক খ গ ঘ, এভাবে এক একটার ভিতরে এক একটা। আচ্ছা, একটা আছে অনুসন্ধান, একটা আছে তদন্ত। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 4-ট বলা আছে অনুসন্ধান, ফৌজদারি কার্যবিধি আইনের 4 ঠাকুরগাঁয়ের বলা আছে তদন্ত। একটার নাম হইল অনুসন্ধান, একটা হইল তদন্ত। অনুসন্ধানের শুরু আগে, তদন্তের ত হইল পরে। আর 4-ট হইল আগে, 4-ঠ হইল পরে। তাহলে আগেরটার সাথে আগেরটা, পরেরটার সাথে পরেরটা, এই যুক্তি আমি গত ক্লাসে দিয়েছি। এই দিক থেকে বিবেচনা করে 4-1 অনুসন্ধান, ঠতে হইল তদন্ত। এই দুটা বিষয় বুঝছি কিনা বলেন? তাহলে কাকে বলে এটা বোঝানোর দরকার নাই, আগে এতটুকু বুঝতে পেরেছি কিনা বলেন? ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 আমি বলার সময় যদি 4-ট বলি, লেখার সময় কিন্তু আপনারা 4 ব্র্যাকেটে 1, তারপরে আরেকটা ব্র্যাকেটে ট লিখবেন। বুঝতেছেন? আপাতত আমি যেভাবে পড়াই, লেখার সময় 4-1 ট লিখবেন। এখন বলার সময় হয়তো 4-ট বলে ফেলি। তাহলে 4-1 বলা আছে অনুসন্ধান, 4-1 ঠতে বলা আছে তদন্ত। এই দুইটা বিষয় আমরা পারি কিনা বলেন? এই যে আমাদের আর জেড রোকন, ও খুব সুন্দর করে লিখে দিয়েছে যে 4-1 ট, 4 তারপর সামনে ব্র্যাকেটে 1, আরেকটা ব্র্যাকেটে ট, অনুসন্ধান। আর 4-1 ঠ হইল তদন্ত। আমি এগুলো সংজ্ঞা পড়াবো না, আজকে জাস্ট এতটুকু পড়াইছি, এর বেশি পড়াবো না। তাহলে অনুসন্ধান বলা আছে 4-1 টতে, তদন্ত বলা আছে 4-1 ঠতে, ঠাকুরগাঁয়ের ঠ। এই পড়া আজকে এতটুকুই থাকুক, অনেক পড়াইছি, সব বাদ। এবার একটু গল্প করব। আপনারা কি গল্প শুনতে ইচ্ছুক না পড়তে ইচ্ছুক বলেন তো? প্রথমে শুধু 4-এর ভিতরে ব্র্যাকেট নাই, সামনে যে 1 লিখবেন ওই 1 একটা ব্র্যাকেট হবে, এরপরে যে আরেকটা ট লিখবেন সেখানে একটা ব্র্যাকেট হবে, 2টা ব্র্যাকেট। আপনারা কি পড়বেন না গল্প শুনবেন বলেন? পড়াইছি তো অনেক, একটু গল্প টল্প করি না কি বলেন? ওই যে সৌরভ মন্ডল বলতেছে গল্প, রোকন বলতেছে গল্প, SK খান শিয়াব বলতেছে গল্প, আহমেদ জাভেদ বলতেছে দুইটাই। না, দুইটা হবে না, গল্প পড়ি, বহুত পড়াইছি আমরা, একটু গল্প করি। হয়েছে পড়াশোনা বাদ, বহুত পড়াইছি আইসা। আজকের পড়া এতটুকুই যে 4, 5, 6, 27, 28, 41, 42, 45, 46, 67, 68, 93 ক 94, 105 এতটুকু পড়েছি। আরে বাপরে, অনেক পড়া পড়েছি। আবার এইটাও পড়েছি যে 4-1 টতে হলো অনুসন্ধান, 4-1 ঠতে বলা আছে তদন্ত। পড়তে চাই স্যার, অন্যান্যরা আরো 1 মাস আগে শুরু করছে, সেদিক থেকে আমরা পিছিয়ে গেছি। এমডি মাসুদুর শাহিদ, আমার এখানে পড়াও হবে, গল্প হবে, দুইটাই হবে। এই শর্তে রাজি থাকলে পড়েন, না পড়লে আপনি এমন সুযোগ আছে, যেহেতু আজকে 3-4 দিন আপনি চলে যেতে পারেন, কিন্তু পড়ানো হবে, গল্প হবে। আমি গল্প ছাড়া হয় না, গল্প লাগে, পড়াও লাগে।
কাল সারা জীবন পড়াইলাম তাইলে হবে না, ভাইলে এক গেমই হয়ে যাবে, একটু গল্প করতে হয়। এখানে গল্প করানো হয়, পড়ানো হয় না। আচ্ছা, এবার একটু আসি। আমি কালকে বলেছিলাম বাংলাদেশে আমরা আইনের দিক থেকে 3 জন জাতি আছি। এই 3 জন জাতিকে কি আপনারা চিনেন? একটা হলো জনসাধারণ একটা জাতি, একটা হলো পুলিশ অফিসার একটা জাতি, একটা হলো ম্যাজিস্ট্রেট একটা জাতি। 3 ধরনের জাতি বাংলাদেশে আছে, এই ছাড়া আর কোনো লোক নাই। এই বাংলাদেশে যত ধরনের জিনিস আছে সবাই এই 3 ক্যাটাগরি, যে কোনো একটা ক্যাটাগরিতে আছে। আমি আর তুমি বাদ দিয়ে এই পৃথিবীতে যা আছে সব হলো থার্ড পার্সন। আমি হইলাম ফার্স্ট পার্সন, আপনি হলেন সেকেন্ড, আর বাকি যারা আছে সবাই যেরকম থার্ড। এরকম বাংলাদেশে পুলিশ অফিসার হলো একটা জাতি, ম্যাজিস্ট্রেট হলো একটা জাতি, দুই জাতি বাদ দিয়া বাংলাদেশের যত লোক আছে সবাই হলো জনসাধারণ। এটা বুঝছি কিনা বলেন? তাহলে আমাদের দেশে জাতি কয়টা? 3টা। একটা হলো পুলিশ অফিসার, একটা হলো ম্যাজিস্ট্রেট, একটা হলো জনসাধারণ। এই জাতিদেরকে নিয়ে একটা গল্প বলবো। তাহলে আমরা আগে পুলিশ অফিসাররা কি করি, ম্যাজিস্ট্রেটরা কি করি? এই পুলিশ আর ম্যাজিস্ট্রেট এই 2 পার্টি মিলে জনসাধারণের উপর আইন প্রয়োগ করি। আর যে রোকন, আমি বলেছি বিচারক না, ম্যাজিস্ট্রেট বলেছি, বিচারক শব্দ বলি নাই। আর যে রোকন, আপনি বিচারক লেখলেন কেন? আমি তো বিচারক শব্দ উচ্চারণ করি না, আমি উচ্চারণ করেছি জনসাধারণ, আর হলো পুলিশ অফিসার, একটা ম্যাজিস্ট্রেট বলেছি, বিচারক বলি নাই। তাহলে কি দাঁড়াইলো? একটা হলো পুলিশ অফিসার, একটা হলো ম্যাজিস্ট্রেট, একটা হলো জনসাধারণ। ভেরি গুড। তাহলে এই যে পুলিশ অফিসার আর ম্যাজিস্ট্রেট, এই 2 পার্টি মিলেই জনসাধারণের উপর আমরা আইন প্রয়োগ করি। জনসাধারণকে সোজা করি, তাদেরকে ল অ্যান্ড ফোর্সের এজেন্টে আমরা বাস্তবায়ন করি, ল অ্যান্ড অর্ডার তাদের উপর আমরা কায়েম করি, দেশের শৃঙ্খলা তাদেরকে মানাইতে আমরা বাধ্য করি। পৃথিবীতে কেউ শৃঙ্খলার মধ্যে থাকতে চায় না, যেটা আমি ডিসিউজ করে এসে বুঝতে পেরেছি। সবসময় ট্রেনিং সেন্টারতে পড়াইতে ভাল লাগে, প্যারেডে ফাঁকি দিতে ভাল লাগে, মাঠে দৌড়াইতে বিরক্তিকর লাগে, কিন্তু একা একা যখন দৌড়াই তখন 15-16 চক্কর দিতে ভাল লাগে। ওকে, তাহলে একটু গল্প আসতেছি, গল্পই করি। তাহলে আমাদের এই যে আমরা যারা পুলিশ আছি, পুলিশ কোনো শব্দ নাই, শব্দটা হবে পুলিশ অফিসার। আজকে থেকে মনে রাখবেন, এই যতদিন পরীক্ষা না দিবেন ততদিন পর্যন্ত আপনারা যত জায়গায় লিখবেন তত জায়গায় পুলিশ অফিসার শব্দটা লিখবেন, পুলিশ শব্দ লেখা যাবে না। কনস্টেবল থেকে আইজি পর্যন্ত সবাই পুলিশ অফিসার, এটা কি মনে থাকবে? তাহলে পুলিশ শব্দটা হবে না, শব্দ হবে পুলিশ অফিসার। তার সাথে রাখবেন ম্যাজিস্ট্রেটকে, লাস্টে লিখবেন হলো জনসাধারণ, তারা হলো পরে। আগে যদি আমরা আইন পড়তেছি আমরা পুলিশ অফিসার, আমাদের পরে ইমিডিয়েট আমরা যার সাথে বেশি লিয়াজু করি সেটা হলো ম্যাজিস্ট্রেট, তারপরে হইল জনসাধারণ। জনগণ না, কিন্তু জনগণ হইল রাজনৈতিক ভাষা, জনসাধারণ হইল আইনের ভাষা। ওকে, তাহলে আবার একটু আসি। এই যে আমরা যারা পুলিশ অফিসার আছি অথবা আমরা যারা ম্যাজিস্ট্রেট আছি, এই 2 পার্টি যদি জনসাধারণের কাছে আমরা কোনো সাহায্য চাই, সাহায্য দাবি করি, তাহলে তারা কিন্তু আমাদেরকে সাহায্য করতে বাধ্য। এটা কি আপনারা জানেন? আমি কি বলেছি? আমরা যারা আছি পুলিশ অফিসার, আবার ওই যে ওই পাশে যারা আছে ম্যাজিস্ট্রেট, এই 2 পার্টি যদি থার্ড পার্টির কাছে, কার কাছে? জনসাধারণের কাছে যদি কোনো আইনগত সাহায্য দাবি করি, আইনগত হইতে হবে। জনসাধারণের কাছে 1 লাখ টাকা আছে, আপনি বলেন যে ভাই টাকাগুলো আমার দেন, এটা কিন্তু আইনগত সাহায্য হইল না। আপনি পুলিশ অফিসার, আপনার বউরে নিয়ে কক্সবাজার গেছেন ঘুরতে, আপনার বাচ্চার ডাইপার নাই, ডাইপার হোটেলে রেখে আসছেন, আপনি পাবলিককে বলেন যে ভাই আমার বাচ্চা জন্য ডাইপার নিয়ে আসো, এটা কিন্তু আইনগত সাহায্য না। আপনার ব্যক্তিগত পকেটে এখন টাকা নেই, আর কাছে বলছেন আপনার কাছে টাকা আছে আমাকে দেন, এটা আইনগত সাহায্য না। আইনগত সাহায্য কোনটা এটা একটু পরে আসতেছি।
তাহলে প্রাথমিকভাবে আমরা যদি বলি তাহলে কি দাঁড়ায়, পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট। আমি কি বলি একটু শুনেন। আমরা যারা পুলিশ অফিসার আছি, এই পুলিশ অফিসার আর হলো ম্যাজিস্ট্রেট, কল্পনা করেন, মুখস্থ করেন না, হুতাশে থাকবেন না, বুঝেন কি বলতেছি। আমার কাছে মুখস্থর কোনো ভাব নাই, কল্পনার ভাত আছে, মুখস্থ করা যাবে না, বুঝবেন কি বলতেছি। আমি বলেছি পুলিশ অফিসার আর আমাদের জ্ঞাতি বস হলো ম্যাজিস্ট্রেট। এই পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যদি কার কাছে, জনসাধারণের কাছে আমরা কোনো আইনগতভাবে সাহায্য দাবি করি, তাহলে তারা আমাদেরকে সাহায্য করতে বাধ্য। বাধ্য মানে বাধ্য 42 দ্বারা। এটা কি পারবেন? তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারায় বলা আছে যে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে কোনো আইনগতভাবে সাহায্য দাবি করে, তাহলে এই জনসাধারণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। করলে করতে পারে না, সাহায্য করতে বাধ্য 42 দ্বারা। একবারে ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলেন, না কোনো খাত আছে না কি আছে বলেন, না মুখস্থ করতেছেন। আল্লাহর রাস্তে অনুরোধ, এভাবে হাত জোর করে বলতেছি, মুখস্থ করলে কিন্তু থাকবে না। আর আমি বলি না আপনি মুখস্থ করেন, আমি 10 বার বলবো। এই যে 4, 5, 6, 27, 28, 41, 42, 45, এটা যদি আমি মূলত 20-30 বার বলেছি, এগুলো 50 বার বলবো। আপনি আমাকে পে করেন, 700 টাকা আপনার বেতনের টাকা আমাকে দিচ্ছেন যেন আমি আপনাকে সার্ভিস দিয়ে ভালো করে পড়াই। আপনি আইনগতভাবে আমার কাছ থেকে পড়া পাবেন, আর আপনি পারেন না এই জন্য আমার কাছে আসছেন, অথবা আমি আপনাকে বারবার বলতে বাধ্য। নাহলে আপনার টাকাটা, বেতনের কষ্ট করা টাকাটা আমার কাছে হালাল হবে না। আপনি অনেক কষ্টের টাকা আমাকে দিচ্ছেন, এই জন্য বারবার বলি, মুখস্থ করবেন না, কি বলি একটু বুঝেন। আমি বলছি যে আমরা যারা পুলিশ অফিসার আছি এবং যারা ম্যাজিস্ট্রেট আছে, এই পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট জনসাধারণের কাছে যদি আইনগতভাবে সাহায্য দাবি করে, তাহলে এই জনসাধারণ এই পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। দেন কথার ফিটে কথা, মুখস্থ করেন না। এটা পারবেন কিনা বলেন? যদি পারবেন, যারা পারেন তারা লিখবেন যে 42 ক্লিয়ার অথবা ক্লিয়ার স্যার। ওই যে মার্জি আক্তার শামু, ও লাগছে ক্লিয়ার স্যার। এমডি আব্দুল্লাহ মিয়া লাগছে 42 ক্লিয়ার। এমডি আলম বিপি বলছে পারবো স্যার। আহমেদ জাভেদ বলছে সঠিক স্যার। এরপরে রুবেল হোসেন বলছে ক্লিয়ার। সোহাগ গাজী। আমি আবার বলি, যারা আমাকে সম্মানী পরিশোধ করবেন, সম্মানের স্ক্রিনশট আপনার ফেসবুকের মেসেঞ্জার থেকে আমার মেসেঞ্জারে দিবেন। আল্লাহর রাস্তে অনুরোধ, হোয়াটসঅ্যাপে দিবেন না, হোয়াটসঅ্যাপ গ্রুপও দিবেন না, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিবেন না, আপনার ফেসবুকের মেসেঞ্জার থেকে আমার মেসেঞ্জারে দিবেন। হোয়াটসঅ্যাপে দিলে গ্রহণযোগ্য হবে না, মেসেঞ্জার টু মেসেঞ্জারে দিবেন। ওকে, 42 ক্লিয়ার। এখন বলা আছে 42-এর ক। 42 একটা ধারা আমরা পড়েছি, এখন পড়ব 42 শর্ট হাইফেন ক, আরেকটা আলাদা ধারা। তাহলে 42 একটা ধারা পড়েছি, এখন পড়ব 42-এর ক। এই যে একটু আগে পড়লাম, এই যে আমরা এইমাত্র পড়েছিলাম 42 যে ধারাটা, এখানে বলেছিলাম যে আইনগতভাবে সাহায্য চাইলে সাহায্য করতে বাধ্য। রাফলেসিয়া আর্নল্ডি, মারাত্মক লেভেলের কঠিন নাম। আপনার নাম যেহেতু কঠিন, আপনি সহজে পড়া বোঝার কথা না। এই নামটা তো সহজ না। এখানে কি নামটা একটু লিখে দিন আমাকে বাংলা, আপনার নামের উচ্চারণ কি? আপনার ফেসবুকে কোনো ছবি টবি নাই।
ক্রস চিহ্ন দেওয়া। তাহলে আমি আবার বলেছি যে ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারায় বলা আছে যে কোনো পুলিশ অফিসার এবং কোনো ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে আইনগতভাবে সাহায্য দাবি করে তাহলে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। এটাই বলেছি, এখানে বোঝানোর মতো কিছু নেই, একবারে ক্রিস্টাল ভাবে বলেছি। আচ্ছা, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে না যে আইনগত সাহায্য তো হাজার হাজার আছে, তাহলে স্যার কোন আইনগত সাহায্য জনসাধারণ করবে? ওকে, 42-এর ক পড়বো এখন, 42-এর খ পড়বো এখন। তাহলে 42-এর ক মানে একটা ক্লোজ, খ মানে হলো 2 নম্বর ক্লোজ। একটু খেয়াল করেন আমি কি বলি। 42-এর ক মানে 1 নম্বর ক্লোজ, 42-এর খ মানে 2 নম্বর ক্লোজ। তাহলে 42-এর ক মানে যেহেতু একটা, এখানে কথাও একটা, শুধু গ্রেপ্তারের ক্ষেত্রে। তাহলে 42-এর কতে বলা আছে যে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে গ্রেপ্তারের ক্ষেত্রে সাহায্য দাবি করে। বুঝতে পেরেছেন? যে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে কি ক্ষেত্রে, করা ক্ষেত্র একটা। 42-এর ক মানে 1 নম্বর ক্লোজ, কথাও একটা। তাহলে কি দাঁড়াইলো কি, রাফলেসিয়া আর্নল্দি। আমার পক্ষে সম্ভব না, আমি দুঃখিত, এত কঠিন নাম উচ্চারণ করতে পারবো না স্যার। নামটার উচ্চারণ, আর আমার নাম হলো তানজিলা সানজিদা। তানজিলা একটা নাম, সানজিদা আর একটা নাম, রাফলেসিয়া একটা নাম, আর্নল্দি একটা নাম। আমি পারবো না এত কঠিন নাম মাথায় আনতে, আমি দুঃখিত। আচ্ছা, তাহলে আবার একটু আসি। 42-এর ক মানে প্রথম ক্লোজ, ক্ষেত্র একটা, গ্রেপ্তারের ক্ষেত্রে। তাহলে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে গ্রেপ্তারের ক্ষেত্রে সাহায্য দাবি করে তাহলে জনসাধারণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। 42-এর ক পারবেন? প্রথমে ছিল 42 দ্বারা, এই দেখছেন হ্যাঁ নাম নিয়ে এখন সবাই গবেষণা শুরু করছে, এই জন্য কিছু বলতে চাই না। তাহলে 42 দ্বারা পড়েছিলাম ঢালাও ভাবে যে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণ কাছে সাহায্য দাবি করে আইনগতভাবে তাহলে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। আর এখন পাইলাম কোনটা ক্ষেত্রে, 42-এর ক পাইলাম গ্রেপ্তারের ক্ষেত্রে, যে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে গ্রেপ্তারের ক্ষেত্রে সাহায্য দাবি করে তাহলে জনসাধারণ এই পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। 42-এর ক আমরা কি পারবো? একটু ক্লিয়ার দেন যে 42-এর ক আমরা বুঝতে পেরেছি কিনা। তাহলে আবার একটু আসি। প্রথমে পড়ছি 42 দ্বারা, যে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট জনসাধারণের কাছে আইনগতভাবে সাহায্য দাবি করলে এই জনসাধারণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। 42-এর কতে আমরা বলেছি এই পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে গ্রেপ্তারের ক্ষেত্রে সাহায্য দাবি করে তাহলেও জনসাধারণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। এখন পড়ব আমরা 42-এর খ মানে 2 নম্বর ক্লোজ। এখানে কথাও দুইটা, কি কি কথা? একটা হলো আইন শৃঙ্খলা রক্ষা, একটা হলো সরকারি সম্পত্তি রক্ষা। এই দুইটা ক্ষেত্রে যদি সাহায্য দাবি করে তাহলেও জনসাধারণ সাহায্য করতে বাধ্য। তাহলে 42-এর খাগড়াছড়ির খ কি লিখবো আমরা? ওই আহমেদ জাভেদ 42-1 ক এগুলা কে বলছে আপনারা? 42-এর 1 পাইছেন কোথায়? আমি কোথাও 1 বলেছি? আমি বলছি একটা হলো 42, একটা হলো 42-এর ক, ক মানে 1 নম্বর ক্লোজ বলছি। এখন 42-এর খাগড়াছড়ির খ, 42-এর খতে বলা আছে যে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে আইন শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তি রক্ষা
এই দুই ক্ষেত্রে সাহায্য দাবি করে, তা হলো জনসাধারণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। এতটুকু কি পারবেন? তাহলে 42-এর খতে আমরা কি পড়েছি? পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে আইন শৃঙ্খলা রক্ষা ও সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সাহায্য দাবি করে, তাহলে পুলিশ অফিসার জনসাধারণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। এটা কি ক্লিয়ার? এই পড়া কি বেশি কঠিন মনে হইতেছে নাকি? আমি কি বেশি জটিল করে পড়াইতেছি? তাহলে 3টা ধারা অলরেডি আমি পড়ানো শেষ। একটা হলো সিম্পল 42, আরেকটা হলো 42-এর ক, আরেকটা হলো 42-এর খাগড়াছড়ির খ। 42-এর ঢালাও ভাবে বলছে আমরা যারা পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট আছি, জনসাধারণের কাছে যদি আমরা আইনগতভাবে সাহায্য দাবি করি, তাহলে তারা আমাদেরকে সাহায্য করতে বাধ্য। আমরা 42-এর খতে পেয়েছি, এবার 42-এর কতে পাইছি যে যদি আমরা গ্রেপ্তারের ক্ষেত্রে সাহায্য দাবি করি, তাহলে 42-এর কথা যদি সুন্দর করে গোছায় লেখি, তাহলে এরকম লিখতে হবে যে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে গ্রেপ্তারের ক্ষেত্রে সাহায্য দাবি করে, তাহলে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। একটা ক্ষেত্র পাইছি। 42-এর খ 2টা ক্ষেত্র, ক্লোজ 2 নাম্বার। 42-এর খতে বলা আছে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট, পুরোটাই সুন্দর করে বড় করে লিখতে হবে। তাহলে 42-এর খাগড়াছড়ি খতে পাইলাম পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে আইন শৃঙ্খলা রক্ষা, আরেকটা হইল সরকারি সম্পত্তি রক্ষা, এই 2টার ক্ষেত্রে যদি সাহায্য দাবি করে, তাহলেও সাহায্য করতে বাধ্য। এই 42 একটা ধারা, 42-এর ক একটা ধারা, 42-এর খ একটা ধারা, এই 3টা ধারা একবারে ইমানদারি বলেন কারা কারা বুঝতে পেরেছেন, কারা কারা পরীক্ষা আসলে 2 লাইন লিখতে পারবেন আমাকে একটু বলে দেন। একটু আমাকে বলে দেন এই 2-3টা ধারা যে পড়াইছি, অল্প করে পড়াইছি একটু। আমার একটা ফোন আসার কারণে এই সমস্যাটা হয়েছে, এটা জন্য আমি আর 2-1 দিন সময় লাগবে, আলাদা ক্লাস করাবো, আলাদা ফোনে ক্লাস করাবো, তখন আর ফোন আসবে না। এখন একটু ফোন আসার কারণে একটু নেটওয়ার্কে ফল্ট করে, এটা ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন। তাহলে আমার এই 3টা ধারা আমরা একবারে ক্লিয়ার বুঝতে পেরেছি কিনা? এখন আমাকে বলেন, যদি জুম ক্লাসে পড়াইতাম, খেয়াল করেন, দুনিয়ার সবাই জুম ক্লাসে পড়াইতে পারে, আমার অসুবিধা কোথায়? জুম ক্লাসে পড়াইলে আপনার আশেপাশে অন্তত 40 জন লোক লাইভে আসবে। স্টুডেন্ট আমার সবচেয়ে বেশি, অলরেডি লাইভে প্রায় 108-9 জন আছে। আপনার এখানে কম দেখাচ্ছে, আমার এখানে অ্যাকচুয়ালটা দেখাচ্ছে। জুম ক্লাসে আমি বহু স্যারেদের অনলাইনে জুম ক্লাস দেখেছি, কারো কোনো স্যারের একসাথে এত লোক জুমেও হয় না। সবচেয়ে বেশি জুমে আমার হয় এই লাইভ ক্লাসে। এখন এই লোকগুলা যখন আমি জুম ক্লাসে অ্যাড করব, তখন কে খালি গায়ে আছে, কে ডান দিকে তাকে আছে, কে বাম দিকে তাকে আছে, কে কি করতেছে, এগুলা খেয়াল করে। 1 2 নাম্বার কথা হইল, জুম ক্লাসে তরিকা মোতাবেক, বিধি মোতাবেক 10 জন লোক উপস্থিত থাকে, বাকি সবার ক্যামেরা বন্ধ থাকে। আপনি মানেন আর না মানেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি যেটা বলছি এটা আপনাকে স্বীকার করতে হবে। 100 জন জুম ক্লাসে অ্যাড হইলে আপনার 10 জন লোক থাকে সুন্দর মতো উপস্থিত, বাকি 90 জন থাকে জুম ক্লাস বন্ধ করে, কারো স্পিকার খোলা রাখে, কেউ স্পিকার অন করে রাখে, কারো বাচ্চায় কানতেছে, কেউ জামাই পিড়াইতেছে, কেউ বউ পিড়াইতেছে, কেউ সিলাইতেছে, কেউ টিভি চালিয়ে রাখছে, কেউ ঝামেলা করতেছে, হাজার হাজার সমস্যা। আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার জুম ক্লাসে তো সুবিধা আছে, সাথে সাথে প্রশ্ন করা যায় না বুঝলে। আমি দ্ব্যর্থহীন ভাবে আমি এই বুকে হাত দিয়ে একবারে ক্লিয়ার করে বলতে পারবো, আমি পড়ানোর পর আপনার কোনো প্রশ্ন আমার কাছে থাকবে না, যেটার কারণে আপনি আমাকে প্রশ্ন করবেন। আমি আজাদ আপনাকে সেই সুযোগ দিব না। আপনার মাথার ভিতরে এটাকে ইনস্টল করে দিয়ে একবারে রানিং করে দেওয়া হবে পড়াটাকে। আজকে যে 3টা ধারা পড়িয়েছি এটা আপনার মাথায় একবারে ইনস্টল করে একবারে সফটওয়্যার মতো ঘ্যাট করে ঢুকে দিয়েছি, চাপ দিয়ে আপনার মাথায়।
এই 3টা ধারা আপনার ভুলার সম্ভাবনা নাই। আমি এইটাও ঢুকিয়ে দিয়েছি। ফৌজদারি কাজবিনতে টুকটাক করে ভাগ করলে 9টা ভাগ আছে, অধ্যায় আছে 46টা। এর ভিতরে 7টা অধ্যায় আমি আজকে শিখিয়েছি, যে 4, 5, 6, 27, 28, 41, 42, 45, 46, 67, 68, 93 ক, 94, 105। আপনার কি চান আসছে বেশি বলেন? আমাদের পড়া আস্তে আস্তে বাড়বে। দেখেন গত 2-3 দিন যা গল্প গুজব করেছে, আজকে কিন্তু এরকম হয় না। আজকে কিন্তু পড়া আরো চলে আসছে, আরো ধীরে ধীরে আরো বেশি পড়া আসবে, আরো আস্তে আস্তে আরো বেশি আসবে। আস্তে আস্তে পড়ার লিমিট বাড়বে। আমি কিন্তু পারলে আজকে 43, 44, 45 পড়াইতে পারি, পড়াবো না। এই 43, 44, 45 আমি আরেকটা ক্লাস নিব। এরপরে প্রথম এই 5-7 দিন আমি আপনাদেরকে 3-4টা ধারা পড়াবো। যখন একটু অ্যাডাল্ট হবেন তখন 5-7টা ধারা পড়াবো। একটু অ্যাডাল্ট হলে তখন 8-10টা দিব। আরেকটু অ্যাডাল্ট হলে 10-12টা দিব। আস্তে আস্তে আগাবো, হুট করে আগাবো না। আমাকে একটু আমার মতো করে পড়াইতে সুযোগ দেন। একটু আমার মতো হন। এই 6 মাস 1 বছর যে কদিন আছেন, একটু আমার মতো করে আমি একটু পড়াই। আমি তো অনলাইনে আমি একটু বেশি ভালো করতে পারি না, শেষ পর্যন্ত শেষ করতে পারি না আমার বিভিন্ন সমস্যার কারণে। আমি সামনাসামনি আগে খুব ভালো পড়াইতাম। এই জন্য একটু দয়া করে আমাকে একটু সুযোগ দেন, আমার মতো একটু পড়েন। আমি আজকে আর বেশি পড়াবো না, এতটুকু থাকবে, বেশি দরকার নাই। একটু একটু করে আমরা আগাই, দেখবেন অনেক ভালো করবেন। তাহলে আমি কালকে একটা পরীক্ষা নিব 20 মার্কের। এই যতটুকু পড়াইছি আজকে 7 দিনে, ততটুকু ভিতরে একটা পরীক্ষা হবে। আমি আশা করব আপনারা এই পরীক্ষাটা দিয়ে কিভাবে পরীক্ষা দিতে হয় সেটার ব্যাপারে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। ঠিক আছে? আজকে আর বেশি পড়াবো না, এতটুকুই থাকুক। অল্প করে আগাবো, বেশি দরকার নাই। আস্তে আস্তে ক্লাস বাড়বে, ডিউরেশন বাড়বে। পড়ার প্রতি যখন আপনার ভালোবাসা তৈরি হবে, তখন আপনি আমাকে খুঁজবেন, আমি খোঁজা লাগবে না। এই যে দেখেন, আমি ফেসবুকে শুধু একটা বিজ্ঞাপন দিয়েছি যে 1 তারিখ থেকে পড়ানো হবে। একবার দিয়েছি, মাত্র একবার অনলি। আমার 130-40 জন প্লাস 250-র মতো লোক আমার গ্রুপে অ্যাড হয়ে গেছে। আমি কিন্তু প্রচারণা চালাই নাই। আপনি আমাকে খুঁজে, একজন বলছে স্যার মেসেঞ্জার আইডির নাম কি? এরা কোনো কথা? আমি ফেসবুকে ক্লাস করতেছি, আমার আইডি আছে আবুল কালাম আজাদ, মেসেঞ্জার আইডি আবার কোনটা? আগামীকাল রাত্রে 9:30 আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে। আগামীকাল রাত্রে পড়ানো হবে না, শুধু এমসিকিউ পরীক্ষা হবে। একজন বলছে, হাসান খান বলছে স্যার তাহলে জনসাধারণ কয়টি ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য হবে না বলবেন প্লিজ। বাধ্য হবে না বলতে কোনো প্রশ্ন নাই। পরীক্ষায় আসবে যে জনসাধারণ কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। জনসাধারণ কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, এটা বলা আছে 42, 42-এর ক, 42-এর খ। কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য না, এটা আসবে না। আমার নাম হলো আবুল কালাম আজাদ। আমি স্পেশাল ব্রাঞ্চ ঢাকায় কর্মরত আছি। আমি সর্বশেষ ঢাকা এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে ডিসি কোর্সে গিয়েছি। বর্তমানে আমি নারায়ণগঞ্জ জেলার সদর থানায় পিএসআই পিরিয়ড খাটতেছি। আমার নিজ জেলা হইল চাঁদপুরের হাজীগঞ্জ থানা। বর্তমানে ঢাকায় মিরপুরে থাকি। স্যার আপনি ইনবক্সে উত্তর দিচ্ছেন, আমার ইনবক্সে হাজার হাজার লোক প্রশ্ন করে, আমি কজনের উত্তর দিব? পর্যায়ক্রমে সবার উত্তর দিব। তাহলে আজকে আমরা এতটুকু থাকি, আরো আস্তে আস্তে কথা হবে, আরো পড়াশোনা হবে, তখন সবকিছু আস্তে আস্তে জানতে পারবেন। আমরা আজকে এতটুকু থাকি। আর প্রিন্ট করবো স্যার, পিডিএফ গুলো দেন না। পিডিএফ গুলো আজকে রাত্রে একটু পর আমি ফৌজদারিটা একটু আপডেট করে রাত্রে দিয়ে দিব। ইনশাল্লাহ কালকে আপনারা ফৌজদারিটা প্রিন্ট করে নেবেন, একটা একটা করে নেবেন, বেশি প্রিন্ট করার দরকার নাই। তাহলে আজকে এতটুকুই থাকুক। আমরা সবাই ভালো থাকি, আমরা সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।